নমস্কার। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ছাত্র পরিষদ ইউটিউব চ্যানেল থেকে উপস্থিত হয়েছি আমাদের খুব প্রিয় এমন একটি মানুষের থেকে, যে মানুষ নিজে ছাত্র রাজনীতি থেকে উঠেছেন এবং উঠে যিনি তৃণমূল কংগ্রেস তথা বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখা দিয়েছেন। আমরা যারা আজকে তৃণমূল ছাত্র পরিষদ করি, প্রতি মুহূর্তে তার কাছ থেকে শেখার জন্য তার কাছে ছুটে আসি এবং ছাত্র রাজনীতির বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে যিনি আমাদেরকে সমৃদ্ধ করেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অভিভাবক, রাজনৈতিক পরিচয় ব্যতি রেখে আজকের দিনেও যিনি নিজেকে তৃণমূল ছাত্র পরিষদের হৃদয় থেকে একজন সদস্য হিসেবে বলতে যিনি পছন্দ করেন। তিনি আজকে অনেক মহরহ হয়ে গেছেন, কিন্তু আজকেও ছাত্র রাজনীতির আবেগ তার কাছে সবচেয়ে বড়। যদি কোনো ছাত্র নেতৃত্ব বা ছাত্র কর্মী, ছাত্র বন্ধুরা তার কাছে ছুটে আসেন, আজ অব্দি কোনো হতাশ হয়ে যাননি। আমাদের শিক্ষামন্ত্রী হিসেবে এই রাজ্যে প্রচুর স্কুল, প্রচুর বিশ্ববিদ্যালয় তিনি শুধু তৈরি করেননি, সেই ইউনিভার্সিটি স্কুলগুলোকে তিনি অনেক উপরের স্থানে নিয়ে গেছেন। আজকে ছাত্র সমাজ তাই বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ছাত্র সমাজকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক সম্মানীয় পার্থ চ্যাটার্জি মহাশয়। নমস্কার দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আজকে আমাদের এভাবে সময় দিলে। আসলে দাদা, আজকে তোমার কাছে প্রধানত ছুটে আসা আগামী ছাত্র পরিষদ কর্মীদের কথা ভেবে, কারণ আজ থেকে 10-12 বছর আগে যখন আমাদের সৌভাগ্য হয়েছিল তোমার সান্নিধ্যে আসার, সেই সময় থেকে তোমার অভিজ্ঞতার ঝুলি, জীবনের অভিজ্ঞতা এবং তোমাদের ছাত্র আন্দোলন আমার মতন অনেক তৃণমূল ছাত্র পরিষদ কর্মীকে উদ্বুদ্ধ করেছিল। তুমি যদি তোমার সেই সময়কার ছাত্র রাজনীতির কথাই একটু 2-4 কথা বলে যদি শুরু করতে, আজকে মনে হয় ভবিষ্যতের যারা ছাত্র রাজনীতি করবে তাদের অনেকটা উদ্বুদ্ধ হতো। আমি যে সময় কলেজ জীবন শুরু করেছিলাম, সেই সময় বন্দে মাতরম বলাটাই খুব কঠিন ছিল। আমি যে আশুতোষ কলেজে পড়াশোনা করেছি, মমতা ব্যানার্জি আমাদের আশুতোষ কলেজে মর্নিং যোগমায়া দেবীতে পড়াশোনা করতেন। ভীষণ কঠিন ব্যাপার ছিল, কিন্তু সেই কঠিনকে অপরচুনিটি হিসেবে ব্যবহার করে আমরা ছাত্র রাজনীতি করছি। কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয়েছে ছাত্র রাজনীতিতে, যে ছাত্র রাজনীতি করবার সুবাদে ব্যক্তিগত সুযোগ সুবিধে নিয়ে নেতা হওয়াটা খুব কঠিন। জনপ্রিয়তা, আমরা কলেজে সবসময় দেখতাম কে জনপ্রিয়, কলেজের ছাত্রদের মধ্যে কার বিশাল বড় একটা গ্রুপ আছে, সেই সবগুলো দেখতাম, দেখে তাকেই লোকেট করতাম। যেমন আমাকে লোকেট করেছে সেভাবে। আমি রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা কলেজ হলে বলেছিলাম, সেই দেখে অন্যেরা সবাই মিলে বললো চল একটা দল করি কিছু। তারপরে শোভনদেব চট্টোপাধ্যায় আমাকে আইডেন্টিফাই করলো। তারপরে সেখান থেকে চলে গেলাম সুব্রত মুখার্জির কাছে, সুব্রত মুখার্জির থেকে প্রিয়দাস মুন্সির কাছে। এই যে একটা চক্র, এইটার আমার ছাত্র জীবনের প্রথম দিককার শিক্ষা। আমার ছাত্র জীবনে মনে হয়েছে যে জনপ্রিয় হতে গেলে কলেজ ইজ এ মাস্ট। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে রেখে অঞ্চল থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের জনপ্রিয়তা যাচাই করা যায় না। আর একটা ছাত্র সংগঠন সে প্রতিষ্ঠান বিরোধী হয়, প্রতিষ্ঠানের সপক্ষে বক্তব্য রেখে ছাত্র সংগঠন করাটা খুবই কঠিন কাজ। আমি যদিও সেই কঠিন কাজে কোনোদিনই ছিলাম না। আমি সুব্রত মুখার্জিকে, তখন মন্ত্রী ছিলেন, তাকে রাস্তায় ট্রাম আটকে রেখে গাড়ি আটকেছিলাম, ট্রাম দাঁড় করিয়ে, এই ছাত্র কনসেশনটাকে যাতে দেওয়া যায়। সুব্রত মুখার্জি সেদিনই বলেছিলেন আমি ফিরে গিয়েই ছাত্র কনসেশনের ঘোষণা করব। এটাকে কি প্রতিষ্ঠান বিরোধী? না, প্রতিষ্ঠানের সপক্ষেই, কিন্তু প্রতিশ্রুতি পালনের ব্যবস্থা করা অনেক চ্যালেঞ্জিং ছাত্রদের দিয়ে। ছাত্ররা তো চিন্তা করে না যে কি হবে, সে মন্ত্রী হবে না কাউন্সিলর হবে না এমএলএ হবে। সেই সময় এইসব জিনিসগুলো ছিলই না।
আমরা কতটা অন্য কলেজের থেকে নিজেদের কলেজকে জনপ্রিয় করে তুলব। আশুতোষ কলেজ খেলাধুলায় খুব ভালো ছিল। সুকুমার সমাজপতি, চুনি গোস্বামী, ক্রিকেটে রবীন মুখার্জি, তারপরে নৌবাহিনী আমাদের দল খুব ভালো ছিল। ইলিয়াড বেশ কয়েকবারই আশুতোষ কলেজ জিতেছে। আমাদের ময়দানে টেন্ট ছিল, সেখানে গিয়ে আড্ডা হতো। ছাত্র পরিষদ শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এর কিন্তু সার্থক রূপায়ণ ছাত্র পরিষদের মধ্যে ছিল। আমি তো এখনো মনে করি যে আমি ছাত্র পরিষদ বললে অনেক বেশি গর্বিত হই কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস। তার কারণ ছাত্র হওয়া, নেতা হওয়ার একটা যোগ্যতার মাপকাঠি থাকে, রিজেকশন হয় খুব। যদি ভালো ছাত্র নেতা না হও, এই ক্লাস লেকচারিং থেকে আমাদের শুরু, সেখানেই বক্তৃতা শিখেছে। আগে তো মিশন লাইফে আমাদের বক্তৃতা দিতেই হতো তাৎক্ষণিক, কিন্তু এই যে বক্তৃতা দেওয়া, ক্লাসে ক্লাসে ঘোরা, কম দানে ঘুগনি খাওয়া, চা খাওয়া, ক্যান্টিনে আড্ডা মারা, এর মধ্যে দিয়ে একটা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করবার প্রয়াস ছাত্র পরিষদের মধ্যে ছিল। আমরা দায়িত্ব পেতাম, মূল সংগঠন কংগ্রেস তখন ছিল, দায়িত্ব দিত, কিন্তু সে দায়িত্ব আমরা খুব বেশি খুশি হতে পারিনি। অনেক সময় হতাম, অনেক সময় খুব কম ক্ষেত্রে আমাদের খুশি হতে হয়েছে। ছাত্ররা হচ্ছে অ্যাডভেঞ্চারিস্ট, ছাত্রদেরকে আটকে রাখা যায় না যে এই গন্ডি দিয়ে তুমি রেখে দিলে ছাত্রদেরকে যে তোমরা ছাত্র, তোমাদের এই গন্ডির বাইরে যাওয়া যাবে না। এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কিন্তু ছাত্র সংগঠন কোনদিন হয়। অনেকে এমনও দেখা গেছে যে বাবা কমিউনিস্ট পার্টি করতো সেই সময়, কথা বলছি, ছেলেও তাই করতো অঞ্চলে, কিন্তু কলেজে এসে ছাত্র পরিষদ করত। অর্থাৎ ছাত্র পরিষদ যে পরিবেশ তৈরি করতো কলেজে গিয়ে, সেই পরিবেশে আকৃষ্ট হয়ে তারা আসতো। তারা কেউ মার্কস পড়ে আসেনি, কেউ গান্ধীকে পড়ে আসেনি, কিন্তু তারা ওই বন্ধু বান্ধবের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। অর্থাৎ সখ্যতায়, সংঘবদ্ধ জীবন কথাটা এই কারণে অনেক বেশি প্রযোজ্য। এই সখ্যতার মধ্য দিয়ে, সংঘবদ্ধতার মধ্য দিয়ে ছাত্র পরিষদ গড়ে উঠেছে। অনেক চ্যালেঞ্জ ছাত্র পরিষদের মধ্যে আছে। আমার তো খুব ভালো লাগতো মিছিল, মিটিং, স্লোগান দেওয়া, সরকারের সপক্ষে এসছে, সরকারের বিপক্ষে। তখন তো আর সরকারের সিদ্ধার্থ রায়, আমার একটা মনে আছে, আমি আমার কলেজের হয়ে লড়াই করতে গিয়ে আশুতোষ কলেজের বাড়ি ঘেরাও করেছিলাম। সিদ্ধার্থ বৌডিকে পাঠিয়েছিলেন শোভনদেব চ্যাটার্জিকে দিয়ে, সুপ্রিয়া দি তখন ছিলেন সেক্রেটারি, আত্মসহায়ক সিদ্ধার্থ রায়। আমাকে যাই, তোমরা আশুতোষের বাড়ি কেন দখল করেছে? টাকা পাই তাই দখল করেছে। ট্রাস্টিবোর টাকাটা আমাদের দিয়ে দিলেই হবে। ছাত্রদের অনেক কিছু কাজ বাকি, বাথরুম বাকি, সংস্কার বাকি, বাড়ি টাকা আটকে রেখেছে, টাকা নিয়ে আর দেয় না, তাই করেছি। তোমরা এসব কাজ করতে না, এই কাজ আমাদের করতে হবে। ছোট ছোট ঘটনা আমাদের মনে পড়ে। নির্বাচন ছাত্র সংসদে দিছে মাস্ট, এনআরএ ছাত্র তৈরি হয় না। আমাদের বর্তমান সময় হয়তো অনেক সময় বিঘ্নিত হয়েছে নির্বাচন, কিন্তু নির্বাচন, ছাত্র নির্বাচন ছাড়া ছাত্র কি করে উঠবে? যদি মাঠে যদি বীজ না দাও, ধান যদি না ওঠে, তাহলে তোমার কি করে ফসল উঠবে? ছাত্র নির্বাচন, ছাত্র নেতা তৈরি করবার একটা ফসলের ব্যাপার। সেইটার দিকে আমাদের গণতন্ত্র, সবাই গণতন্ত্র, আমরা তো গণতন্ত্র নিয়ে মাথা ঘামাতাম না। বুঝলাম যে আমাদের নির্বাচন হবে, নির্বাচনে আমাদের পার্টিসিপেট করতে হবে, আমাদের জিততে হবে। অনেক বড় বড় আমাদের মূল হচ্ছে ছাত্রদেরকে নিয়ে গড়ে ওঠা একটি সংগঠন। ছাত্র সমাজ কি চায়? ভালো যে গান গায় তাকে একটু দলে নেওয়া, ভালো যে কবিতা পড়ে তাকে একটু দলে নেওয়া, ভালো যে লেখে তাকে একটু দলে নেওয়া। এই অঞ্জন দত্ত একই সঙ্গে বসে বসে আমরা আশুতোষ কলেজে চা খেতাম, ঘুগনি খেতাম, আমাদের থেকে একটু সিনিয়র। তো এই কথাগুলো মনে পড়ে। বিখ্যাত লোকদের সম্মানিত করা, যারা কলেজের প্রাক্তনী হয়ে গেছে তাদেরকে এনে
সামনে দাঁড় করা। ছাত্র সমাজ এগুলোই চায়। ছাত্র সমাজ আর এর বাইরে কি চাইবে? ছাত্র সমাজকে মারো ধরো, তারা সে লড়াকু মেজাজে থাকে। এই লড়াকু চরিত্রটা ছাত্র সমাজ যদি হারিয়ে ফেলে, তাহলে সমাজের মেন মেরুদণ্ডটাই দুর্বল হয়ে পড়বে। আমি বলবো আমাদের জীবনের লাইফ লাইনই হচ্ছে ছাত্র সংগঠন, ছাত্ররা। তারা যদি ঠিক মতন এগিয়ে আসে, তাহলে পরবর্তীকালে যুবরাও ঠিক মতন এগিয়ে আসবে। ছাত্র যুব তো সমান। এবং সেদিক থেকে ছাত্র পরিষদ তার দায়িত্ব পালন করেছিল। অত্যন্ত কঠিন সময় নকশালবাড়ির আন্দোলন চলছে একদিকে, সিপিএম এর বিপিএসএম এসএফআই তারা ছিল, ডিওসও ছিল। সুতরাং সবার বিরুদ্ধে লড়াই করে একেবারে উন্নত শিলে ছাত্র পরিষদ সেদিন মাথা তুলে দাঁড়িয়েছিল। তারপরেও তো দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি কম মার খেয়েছে, বাউটি ভেঙে গেছে মার খেয়ে। গড়িয়াহাট ITI এর সামনে আমরা মিটিং করতে গেছি, তখন ছাত্র পরিষদ ছাত্রদের দিশা দেখায়, এবং সেই দিশা সঠিক হচ্ছে কিনা সেই দিকে একটা লক্ষ্য রাখার জন্য অভিভাবক হিসেবে হয়তো মূল সংগঠন থাকে। কিন্তু ছাত্র পরিষদ চিরকালই নিজেরা নিজেদের অভিভাবক তৈরি করে। সুব্রত মুখার্জি তৈরি হয়েছে, প্রিয়দাস মুখার্জি ছিল, সমল ভট্টাচার্য ছিল, এমনকি জয়ন্ত ভট্টাচার্য, অশোকদেব পর্যন্ত যদি যায়। পরবর্তীকালে তো অনেকেই এসছে আমাদের জেনারেশন। তো এগুলো দেখে মনে হয় যে আজকালকার দিনে ছাত্র রাজনীতির ধারা পাল্টেছে। আমরা তখন চিন্তাই করতে পারতাম না যে ডিজিটাল অ্যাপ্রোচ হবে, অর্থাৎ ভার্চুয়াল হবে সবকিছুই। এগুলো আমাদের কাছে ছিল না। আমরা তো ভাবতাম বাড়িতে থেকে ওকে তুলে আনতে হবে কি করে, তুলে এনে ভোটটা দেওয়া কি করে, ফেসবুকটা ঠিক আছে কিনা, ফেসবুকটা আটকে রাখতাম যাতে অন্যদিকে না যায়, এই করে প্রার্থী ঠিক করা হলো। আজ ধারা বদল হয়েছে। প্রথম আগেকার দিনে সবাই রাজনীতিতে আসতে চাইতো, তার কারণ সংসারটা বড় ছিল। এক একজনের পরিবারের 3 ভাই 2 ভাই। কিন্তু এখন তো ইউনিটারি ফ্যামিলি হয়ে গেছে, সবাই একটা সন্তান হয়তো আছে, সেই সন্তান তার ক্যারিয়ার নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত, সমাজের কথা ভাবছে। সমাজের প্রতি তো দায়িত্বটা থাকতে হবে। সেখানে অনেকগুলো ভাইটাই থাকার জন্য অনেকে সুযোগটা অনেক বেশি ছিল। এখন সুযোগও কমেছে, রাজনীতির ধারাটা বদল হয়েছে। আমরা অনেক বেশি ডিজিটাল করে নির্ভর হয়ে গেছি। ব্যক্তিগত সম্পর্কটা অনেক চলে গেছে প্রযুক্তিতে। প্রযুক্তি সম্পর্ক এসছে, কিন্তু পারস্পরিক যে দেখাশুনো করা সেটা কমে গেছে। লড়াইটা এখন মূলত ডিজিটালে চলে গেছে। মিটিং মিছিল করে লড়াই করা সেটা কমেছে। প্রবন্ধ রচনা, দেয়াল পত্রিকা বের করার, বিতর্ক সভা তৈরি করা, নাটক আবৃত্তি করার যেটা সেই সময় ছিল, এটা এখন বাইরে চলে এসছে। কলেজের ভেতরে অনেক কম হচ্ছে না বলবো না, অনেক কম হচ্ছে। এই পুরনো অভ্যাসগুলোকে আমরা অনেকটা ত্যাগ করেছি, কিন্তু সেই পুরনো অভ্যাসের মধ্যে কিন্তু অনেক বেশি একটা মূল্যবোধ ছিল, একটা একাগ্রতা ছিল। এখনকার দিনে মূল্যবোধ আছে, এমন নয় যে মূল্যবোধ নেই, কিন্তু এখন ওই তো দায় সারা একটা তোমার সঙ্গে আমার কিরে কেমন আছিস বলে একটা ডিজিটালি আমরা হোয়াটসঅ্যাপের খবর নিচ্ছি। তখন হোয়াটসঅ্যাপের খবর নেওয়ার কোনো সুযোগই ছিল না, ফোনই ছিল না, তো হোয়াটসঅ্যাপ কি থাকবে। ব্যক্তিগত সম্পর্কের উপরে গড়ে ওঠা ছাত্র সংসদ, ছাত্র সংগঠন, যা দায়িত্ব দেশের, আমরা দেশের প্রতি আমরা বলতাম দেশমাতৃকার সেবায় আমরা আছি। তখন ওরা বলতো চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আমরা বলতো ভারতবর্ষের চেয়ারম্যানই খুঁজে পেতে হবে। এবং আমরা সেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ আমরা লিখতাম দেশপ্রেমিক অভিনন্দন সহ। এই যে দেশপ্রেমিক অভিনন্দন সহ যে আমরা লিখতাম, তার যে কত ডিপ রুটেড মানে আছে তা আজকে অনুভব করি। আজকে যেটা আজকে যদি
কমিউনিস্ট পার্টিকেও দেখা যায়, তারাও ছাত্র সংগঠন থেকে উঠা বেশি করে, ছাত্র যুব সংগঠন থেকে তারা এসছে। ধারা বদল হয়েছে, আন্দোলনের ধারা বদল হয়েছে। আজকে সবাইকেই বললেই যে সবাই সব যুক্তি মেনে নেয় তা না, তার যুক্তি খোঁজে, তার সুযোগ অনেক বেশি আছে। সারা পৃথিবীটা আজকে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, সবাই সবার খবর রাখে। ছাত্র আন্দোলন সে অর্থে বিশ্বজুড়ে কোথায় আর ছাত্র আন্দোলন হয়েছে? একটা সময় ছাত্র আন্দোলন বিখ্যাত বিখ্যাত জায়গায়, এখন শুধু আমাদের ওই দিল্লি ইউনিভার্সিটির নামটাই খালি শোনা যায়। কেন শোনা যায়? কারণ তারা ওই তাদের যে রীতিনীতি তারা বদল করেনি, তাই রেখে দিয়েছে। ছাত্রদেরকে ছাত্রদের মতন করে চলতে হবে, ছাত্রদের পাশে দাঁড়াতে হবে, তাদের তাদের সমস্যার সমাধান শুনতে হবে, তাদের মেধাকে স্বীকৃতি দিতে হবে, তাদের সাংগঠনিক ক্ষমতাকে স্বীকৃতি দিতে হবে। এই করে করেই ছাত্র সংগঠন বড় হয়ে ওঠে। তারপরে সে পথ পরিবর্তন করে যুব হয়, তারপর তারা মূল সংগঠনে যায়। দাদা অনেকটাই বললে এবং আমরা অনেকটা নিজেদেরকে রিলেট করতে পারলাম। আমার নিজের যেমন ইন্টারভিউটা, আমি একটা চরম সৌভাগ্যবান হয়তো তোমার আজকে তোমার সঙ্গে দু চার কথা এইভাবে বলার সুযোগ পেয়েছি। আমি নিশ্চিত আজকের এই ইন্টারভিউটা আজ থেকে 50 বছরের পরের প্রজন্ম নিশ্চয়ই খুঁজে দেখবে যে সেই সময় পার্থ চট্টোপাধ্যায় মহাশয় কি বলেছিলেন। দাদা আরেকটা বিষয়, আমরা যারা ছাত্র রাজনীতি করে তাদের ভীষণ উৎসাহ, কিন্তু হয়তো সবাই সেভাবে গিয়ে জানার সৌভাগ্য হয় না। কিন্তু মনে হয় এই বিষয়টায় যারা সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে তার মধ্যে নির্দ্বিধায় তুমি একজন। আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই আন্দোলনের কথা অনেক শুনেছি, কিন্তু আমাদের ছাত্র সমাজ ভীষণভাবেই জানতে চায়, যেমন তোমার কথায় বা যা ছাত্র রাজনীতির কথা, ছাত্র রাজনীতি থেকে বড় হয়েছে তারা কিভাবে হয়েছে, তারা সঠিক গাইডলাইন্স হয়তো এই ইন্টারভিউগুলো থেকে পাবে। দাদা দিদিমণিকে, মানে আমাদের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি ছাত্র রাজনীতি তোমার প্রায় সমসাময়িক, এবং আশুতোষ যোগমায়া সকাল এবং বিকেল দুপুরের সময় তোমরা একসঙ্গে ছাত্র রাজনীতি অনেক ইতিহাস রয়েছে। সেই দিদির ছাত্র রাজনীতি বেড়ে ওঠা এবং তোমাদের সেই সময়কার আন্দোলন এবং দিদির ওই ছোটবেলাকার ছাত্র নেত্রী থেকে উঠে দাঁড়ানোর সময়কার কথাগুলো যদি একটু বলো। না, প্রথম কথা হচ্ছে যে মমতাকে ঘিরেই তো আন্দোলন, আন্দোলনকে ঘিরেই মমতা। সেটা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে। আমার অনেক ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। একটা ঘটনা তো বললাম যে গড়িয়াহাটায় মিটিং করতে গিয়েছিলাম ITI এর সামনে, তুমুল ইট বৃষ্টির মধ্য দিয়ে আমাদের মিটিং হয়। তারপরে পুলিশ এসে মারধর করে। মমতার হাতে একটা বাউটি ছিল, সেই বাউটি ভেঙে ঢুকে যায় হাতের মধ্যে, তাকে তুলে নিয়ে যায়। সুব্রত মুখার্জি আরেকদিকে, আমি আরেকদিকে গিয়েছিলাম সুব্রত মুখার্জির গাড়িতে, কিন্তু তাকে দমানো যায়নি। মার খেয়েছে, রক্ত ঝরছে, তবুও বলছে যে না না, লড়াই করতে হবে, আমাদের মিটিং চালিয়ে যেতে হবে। এই একটা ঘটনা আমার খুব ছাত্র অবস্থায় মমতার কথা মনে পড়ে। আর প্রতিনিয়ত তো আশুতোষ কলেজে ছোট বড় সব ঘটনার সঙ্গেই মমতা ব্যানার্জি। পুজো হলে মমতা নেই এটা ভাবতেই পারতাম না, সরস্বতী পুজো। তারপর একটা সময় এসএফআই আমাদেরকে খুব মারধর করতো। উল্টো দিকে ক্যান্সার হসপিটাল থেকে সব লোকজন এসে আমাদের উপরে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ চালাতো। তো এরকম একটা দিনে সবাইকে আক্রমণ করেছে। আমি সকালবেলায় নাকতলা থেকে উঠতাম 7 স্পেশাল বাসের, গড়িয়া থেকে হাজরা পর্যন্ত স্পেশাল। ওটা এসে হাজরা আমাদের কলেজের পাশের গলিতে এসে দাঁড়াতো। তারপরে আমি কলেজে ঢুকে যেতাম। আমাদের কলেজের শুরু হতো সায়েন্স 10:15-তে। তখন কিন্তু মেয়েদের, মানে যোগমা দেবী কলেজ চলছে, যোগমা দেবী কলেজ শেষ হতো প্রায় 11:30-12টায়। ওদের সায়েন্সটা অন্তত ল্যাবরেটরি যেটা ছিল সেটাই। তো একদিন এরকম আসে, চারিদিকে গন্ডগোল। আমি দাঁড়িয়ে আছি হাজরার ওখানে বাসের মধ্যে বসে, বলছে যাবেন না পার্থদা, এদিকে যাবেন না, এই পার্থ যাস না, মরে যাবি। ওখানে ভীষণ গন্ডগোল হচ্ছে। কিসে? না, এরকম দুপক্ষ ছাত্রদের মধ্যে খুব লড়াই হচ্ছে। আমি তারপরেও গেলাম। আমার সামনে অভিজিৎ মুখার্জি এই বেহালাতেই থাকে, তাকে আশুতোষ তাকে বেধড়ক মেরেছিল। আমি সব খুঁজতে দেখি আমাদের 2জন ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুলে নিয়ে গেছে। এরই মধ্যে মমতা ব্যানার্জি কোথা থেকে এসে হাজির।
একবার এসে বললো পার্থদা কি হয়েছে বলুন, আমাদের কি করতে হবে বলে সেই যে তুলে নিয়ে গেছে সেইখানে গিয়ে মমতা একা ঢুকে গেল, ঢুকে গিয়ে তাদেরকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসে সেই এসএফআই দুষ্কৃতকারীদের হাত থেকে তাদেরকে রক্ষা করে প্রাণে বাঁচালো মমতা। তাদের মধ্যে একজন পরবর্তীকালে জলে ডুবে মারা যায়, আর একজনের খবর যাদবপুরে থাকতে এই মুহূর্তে মলয় বলে তার নাম, অরিন্দম ছিল এখানে, সে তো মারাই গেল। এইটা হচ্ছে মমতা। তারপরে আমাকে মেরে ধরে ভবানীপুর থানায় নিয়ে গেল পুলিশ, প্রতিবাদ করছিলাম বলে, সেখানেও মমতা গিয়ে হাজির হয়েছিল ছাড়াতে, ছেড়ে দিতে হবে, সব মহিলাদের নিয়ে গিয়ে থানা ঘেরাও ফেরাও করে ছাড়িয়ে দিত। মমতা চিরকালই আনডন্টিং এবং আনকম্প্রোমাইজিং, আর লড়াকু মেজাজ আজও সেই একই লড়াকু মেজাজের কাজ করে। এটা আমাদের কাছে একটা বড় শিক্ষণীয়। আমি তো বলছি যে কোনো দলকে পার্থক্য করে দেওয়ার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তোমার সব আছে, মমতা নেই, আর আমার অনেক কিছুই নেই, মমতা আছে। এই যে এই নির্বাচনটা বোধহয় এটা আবার নতুন করে প্রমাণ করে দিয়ে গেল। সব সময় প্রমাণ আমি করার আমি কিছু কলেজ বাকি জীবন নেই। থেকেই হ্যাঁ। দেখছি লড়াই আছে, ওদের ডান্ডা আছে, গুন্ডা আছে, সব আছে, আমাদের মমতা আছে। দুটো বেনুনি করে আসতো, তখন ফ্রক পরেই আসতো, মানে দেখার মতো। মানে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, কোনো কোনো ভয় পাই না, কোনোদিনও করে। তো তাতে যা হবে হবে, মানুষ তো মানে আমি তোমার সঙ্গে ব্যক্তিগত লাগছে, তা এমনও শুনেছি কয়েকবার তুমি বলেছো যে আমরা হয়তো বলছি যে এইটাই ভাবে করিস না, এখন এইভাবে নয়, পরে করলে হবে বা অন্যভাবে আমরা না না, ও যখন যেটা মনে করবে সেটাই করতে হবে। দাদা, তোমার কথায় বারবার ঘুরে ফিরে যেই কথা, যেটা নাম আছে আশুতোষ কলেজ, অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে নিজের প্রথম কলেজ বলতে আমাদের ফার্স্ট লেভেলের সমতুল্যই, সেটাকে ভোলার কোনো জায়গা নেই। কিন্তু দাদা, আমি নিজেও আশুতোষ কলেজের আশপাশে যাই, বিভিন্ন চায়ের দোকানে বসে আড্ডা মারার কথা আমরা করি। দাদা, কলেজের পাশের একটি চায়ের দোকান, আজকেও ভদ্রলোক বলেন তুমি নাকি মাঝে সাঝে লোকজন জানতেও পারে না, এখনো নাকি মাঝে সাঝে যাও, তার কথা খেয়াল রাখো এবং তার খবর নাও, এবং তার পাশে তুমি মানে ব্যক্তিগত বিভিন্ন সময় দাঁড়িয়েছো, এবং তুমি তো তাদের সবার পাশেই দাঁড়িয়েছো, সেটা বড় কথা নয়। কিন্তু আমরা পরবর্তীকালে গল্প সময় তোমায় জিজ্ঞেস করেছিলাম কেন, একটা দারুণ তোমার সেই সময়কার গল্পের কথা, একটা আন্দোলনের কথা, এবং সেটা একটা দুর্ঘটনার কথা আমরা জানতে পেরেছিলাম। যদি একটু আমাদের শ্রোতাদের জন্য একটু বলো সেই ঘটনা। নতুন করে কি বলবো, এক কথা আত্মপ্রচার হয়ে যায়। তো বোধহয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা এটা শুনতে চায়। সবার পাশে দাঁড়াতে হবে, আমার একটাই সবার পাশে দাঁড়াতে হবে, যেটা সবাই ভালো বুঝবে, আর ডেমোক্রেটিক আবহাওয়া রাখতে হবে। আমি বুঝলাম, তুমি বুঝলে না, তাহলে হবে না। আমি যেটা বুঝলাম অন্যদেরও সেটা বোঝাতে হবে, বোঝার মধ্যে দিয়ে গড়ে ওঠা সম্পর্কই থেকে যায়, এবং সে আন্দোলন দীর্ঘস্থায়ী হয় এবং আন্দোলন জয়যুক্ত হয়। আর সাহস রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে সাহসী এক চরিত্র, অসম সাহসী এক চরিত্র। পানের দোকান, চায়ের দোকান, এগুলো সব আড্ডার জায়গা। পরেশ কাপে পিছনের দিকে একটা চায়ের দোকান ছিল, শ্রীহরি, কচুরি খাওয়া, লুচি খাওয়া, ডাল বেশি করে খাওয়া, বারবার ডাল দাও, ল্যাংচা খাওয়া, এগুলো একটা আলাদা মানে আছে। আজ হয়তো অনেক কিছুই আছে, কিন্তু সেদিনের সেই প্রাণের টানে কচুরি খাওয়া, প্রাণের টানে ঘুগনি চাওয়া, প্রাণের টানে ক্যান্টিনগুলো, এই যে কলেজের ক্যান্টিনগুলো এক একটা প্রাণ কেন্দ্র, আমাদের কমন রুম একটা প্রাণ কেন্দ্র, লাইব্রেরি একটা প্রাণ কেন্দ্র, এক একটা স্টেজে এক একটা জিনিস আছে। সেগুলো এখন আস্তে আস্তে কমে আসছে, অনেকটাই তথ্য নির্ভর হওয়ার জন্য আমরা নিজেরা অনেকটা আত্মনির্ভর হয়ে পড়ছি, সমষ্টি নির্ভর নয়। তাতে ওই সংঘবদ্ধ জীবন কিছুটা আমাদের মধ্যে ধাক্কা খাচ্ছে বটে, কিন্তু সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। দাদা, জীবনে তো অনেক কিছু পেয়েছো, রাজনৈতিক চূড়ায় পৌঁছেছো, কিন্তু এখনো মিস করো কলেজ লাইফটাকে, ছাত্র লাইফটাকে? আমাকে এখনো আমার মনে হয় যে কলেজ লাইফে গিয়ে খিচুড়ি খাওয়া, সরস্বতী পুজোর দিন
সুন্দর সুন্দর ছাত্রীদের সঙ্গে কথা বলা, এটা এটা তো জীবনের একটা শ্রেষ্ঠ সময় মিস করা। সবাই এসে যাচ্ছে, আরে ভাই কালকে দেখলাম কি এরকম, আজকে দেখছি অন্যরকম। এটা একটা অদ্ভুত, দেখবে তুমি যে কোনো সরস্বতী পুজোয় ছেলেরা সেজে আসছে, মেয়েরা সেজে আসছে, মানে উজাড় করে যার যেটা আছে, যে সামর্থ্য, আর তার মধ্যে প্রাণ কি, এই এই খিচুড়ি ভাগ করে খাচ্ছে, চাটনি ভাগ করে খাচ্ছে, ফল ভাগ করে খাচ্ছে, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, সেটাকে আমাদের রাখতে হবে। দাদা, সরস্বতী পুজোর কথা যখন এলো, প্রত্যেক বছর সরস্বতী পুজো এখনো দেখি তোমাকে আশুতোষ কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় তোমাকে নিয়ে একটা দারুণ অপেক্ষামান থাকে, এবং তুমি সকাল যাও বা বিকেল যাও, এখনো হলুদ শাড়িরা তোমার জন্য এবং তোমার প্রাক্তন ছাত্র হিসেবে তোমার অপেক্ষারত থাকে, এবং তুমি 5 মিনিট বা 10 মিনিট বলে ঢুকলেও আমি দেখতে পাইনি যে 1-1.5 ঘন্টার আগে কখনো কলেজ থেকে বেরোতে পারে। ভালো লাগে এবং তোমাকে সেদিনকে অনেকটা আরো বেশি যেন মনে হয় যে তুমি কলেজ ডেজে ফিরে গেছো। তো আজকেও কি সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশা করার পর সেই আগের দিনের মতন ফিরে যাও? না, আগের দিনের মতো ফেরার চেষ্টা করি। বয়সটা অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু বয়সটা তো কয়েকটা বছর, মনের বয়স বাড়ে না, মনের কখনো বয়স বাড়ে না, শরীরের বয়স বাড়তে পারে, মনের বয়স বাড়ে। দাদা, আরেকটা মজাদার কথা তোমার কাছে শুনেছিলাম, তোমার বিয়ের ঠিক পরেই তোমার শুভদা অ্যারেস্ট করে দিয়েছিল আমাকে। সেই ঘটনাটা যদি একটু বলো দাদা। ছাত্র পরিষদ তখন অফিস ছাড়া হয়ে গিয়েছিল মহাজাতি সদন থেকে। আমি তখন MBA পড়ি, ফাইনাল ইয়ার, ফাইনাল সেমিস্টার দেব। এই সময় সুবোধ মুখার্জি এসে হাজির, সঙ্গে জয়ন্ত ভট্টাচার্য, আরো অনেক নেতারা। বলে চল। কোথায়? বলে খেয়ে আসি। আমি একটু খাদ্য রসিক ছিলাম, ঠিক আছে চলো খাই। কোথায় খেতে যাবে? রয়্যালের চাপ খাওয়াবে। আমার রয়্যালের চাপ তো এইদিকে কোথায়? না, এদিক দিয়ে ঘুরে যাবো, চল। তুমুল বৃষ্টি, তার মধ্যে ওই জিপ নিয়ে মহাজাতি সদনে উঠে ভিতরে ঢুকে গেল সুব্রতদা। ঢুকে গিয়ে আমরা সবাই ওই বৃষ্টিতে ছাত্র পরিষদের পতাকা তুললাম, আর চিৎকার করে বললাম মহাজাতি সদন ছাত্র পরিষদ দখল করে নিল, আবার অ্যারেস্ট হলাম। মা চিন্তা করছে, নতুন তখন হাতের ইয়েটা কাটিনি। তারপরে মা ভ্যান থেকে দেখলো যে আমার মোটা মোটা হাতের গোল গোল আঙুল, তাই দেখলো যে তার মানে আমি এর মধ্যে আছি। সেদিন তারপরে সেই রাতে কাটিয়ে ব্যাগসালপুর থেকে ছাড়া পেলাম। আমার তাতে দুঃখ নেই। দাদা, পরের দিন কাগজে তুমি অফিস গিয়েছিলে, পরের দিন সকালে তোমার কাগজের ছবি দেখে মা বুঝেছিল যে আলটিমেটলি তুমি অফিস যাওনি, কিন্তু ছাত্র পরিষদের ওই ঝামেলা করতে গেছিলে। দাদা, সেই ঘটনাটা একটু বলো। জ্যোতি বসুর বাড়ির সামনে গিয়েছিলাম, জ্যোতি বসুর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলাম, খুব মার খেয়েছিলাম। ফিরে এসে জামাটা, ছেঁড়া জামাটা চালের ড্রামের মধ্যে ঢুকিয়ে দিয়ে আরেকটা জামা পরে মার সামনে, কি সব ঠিক আছে? সব হ্যাঁ, তো সব ঠিক আছে, তুই এত রাতে করে বাড়ি ফিরবি? অফিসের কাজ ছিল। তারপর দিন আর কি হবে, আমার ছবিটাই কাগজে যে ওর বাড়ির সামনে আমি মার খাচ্ছি। বললো তুই জ্যোতিবাবুর বাড়ির সামনে গেছিস, বিক্ষোভ দেখাতে, চাকরি পেয়েছি, ম্যানেজমেন্টে নিতে। হয়ে গেছে, লাগছিল। অনেক স্মৃতি আছে, অনেক। দাদা, তোমার এই তুমি তো ছাত্র রাজনীতি করতে, তারপর আবার তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে তোমার দারুণ জায়গায় চলে গেছিলে, সেখান থেকে আবার কেন, কিভাবে পলিটিক্যাল ক্যারিয়ারে তুমি ফিরে আসলে? আরে যে খেলে এসে না মাঠের পাশে দাঁড়িয়ে বসে দর্শক হয়ে থাকতে পারে, খেলার সুযোগ আসলে সে মুখ করে আবার নেমে পড়ে। আমার অবস্থাও তাই। তুমি তো একটা সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারতে, একটা চিন্তা মুক্ত লাইফ কাটাতে পারতে। এই রাজনীতি তখন বোধহয় ভেবেছিলাম যে এই রাজনীতিতে, এই বর্তমান পরিস্থিতিতে চিন্তা মুক্ত ভাবে রাজনীতি করা সম্ভব। যতটা বেশি চিন্তা ছিল যে লোকের চাকরি চলে যাচ্ছে, কোনটা ভালো ছিল না। সেই গ্যাপে হয়তো ঢুকে পড়েছি, আর একটা ভালোবাসা রাজনীতির সঙ্গে ছিল, তৎপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা টান ছিল, সব মিলিয়ে ঢুকে পড়েছি। ঢুকে পড়ে আজকে এদিকে গেছি, সেদিকেও কম ছিলাম না, অনেকটাই উঠেছিলাম। আমার মা বাবা কোনোদিন ভাবেনি যে লন্ডনে পড়াশুনো করিয়ে, ভালো জায়গায় পড়াশুনো করিয়ে, MBA করিয়ে
আবার আমি রাজনীতির খেলার মাঠে খেলতে নামবো। আমি ভেবেছি মানুষের জন্য, আমিও তো হিউম্যান রিসোর্সের ইনচার্জ ছিলাম, সেখানেও মানুষ, সেখানেও মানুষ, ফারাক কিছু না। দাদা, তোমার সঙ্গে আমার কথা হয়েছিল এবং তুমি বলেছিলে একদিন একটা লেখা লিখবে ছাত্র রাজনীতির সেকাল এবং একাল। হয়তো তোমার এখনো সময় হয়নি, কিন্তু আমি নিশ্চিত আমাদের যে ব্লগ ওপেন হচ্ছে সেই ব্লগে তোমার লেখা থাকবে। তবু দাদা সংক্ষেপে যদি একটু বলো যে তোমাদের সময়কার ছাত্র রাজনীতির সঙ্গে এখন আমাদের ছাত্র রাজনীতির আমি তো বলেছি তো একটু আগে তো- অবক্ষয়ের বাদ দিয়েও নতুনত্বের জায়গা বা নতুন কতটা জায়গায় যদি কিছু যা থাকে বা ঠিক ভালো খারাপ সেদিনকার একটা চ্যালেঞ্জিং ছিল এক ধরনের, আজকেরও একটা চ্যালেঞ্জ আছে আরেক ধরনের। প্রেক্ষাপটটা, ফরম্যাটটাই চেঞ্জ হয়ে গেছে, সেই ফরম্যাটটা নিয়ে চেঞ্জ হয়েছে, পরে এক সময় আলোচনা করা যাবে। দাদা, আমরা 28 আগস্টকে সামনে রেখে একদম ইন্টারভিউ শেষ পর্বে চলে এসেছি। 28 আগস্টকে সামনে রেখে আমরা ব্লগ উদ্বোধন করছি এবং বিভিন্ন প্রাক্তন ছাত্র নেতাদের ইন্টারভিউ নিচ্ছি ভবিষ্যৎ প্রজন্মকে সামনে রেখে। তোমার এই সম্পর্কে যদি একটা মতামত আমরা খুব পাই। ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ। আমরা তো অনেকেই চেষ্টা করি সবকিছু ক্যামেরা বন্দি করার, লেখা বন্দি করার, কিন্তু অনেক সময় অনেকে চেষ্টা থাকলেও তা পেরে ওঠে না। তোমরা যে উদ্যোগ নিয়েছো এটা অত্যন্ত উচ্চমানের উদ্যোগ। এটাকে বাঁচিয়ে রাখলে পরবর্তীকালের প্রজন্ম বুঝতে পারবে যে তোমরা কি কাজ করেছো আর তোমাদের আগের লোকরা কি কাজ করেছে।